এসআইআর ট্রাইব্যুনাল থেকে আরো একজন বিচারপতি ইস্তফা দিয়েছে। আজকে কলকাতা হাইকোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ছিল, সেটা মুভ হয়েছিল এবং মামলার বিষয়বস্তু অত্যন্ত পরিষ্কার। আমি অনেক দিন থেকে কথা বলে এসেছি যে এসআইআর ট্রাইব্যুনাল প্রপার ইনফ্রাস্ট্রাকচার না থাকার জন্য দুঃখছে। কোনো ডেডিকেটেড ওয়েবসাইট নেই, সামনিং পদ্ধতি অর্থাৎ যার মামলা তাকে কিভাবে ডাকবেন তার কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। প্রতিদিন গড়ে 30 থেকে 50টা মামলার নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। আর যেভাবে অ্যাপিল নেওয়া হয়েছিল, ইসিআই এর ওয়েবসাইটে 1000 ক্যারেক্টার, 500 ক্যারেক্টারের মধ্যে রিলিফ শর্ট ফর করতে হবে। আর ওই ডকুমেন্ট, যে ডকুমেন্ট গুলো ওই আরও যখন নোটিশ দেওয়ার পরে আপনারা দিয়েছিলেন, তার মধ্যে বিডিও অফিসের ওই কর্মীর যেটা মনে হয়েছে রিলেভেন্ট সেটাই আপলোড করে দিয়েছে। সেই ডকুমেন্টটুকু দেখে কিছু কিছু ট্রাইব্যুনাল নিষ্পত্তি করছে, কিছু ট্রাইব্যুনাল ডিএম এর মাধ্যমে বিডিওদের ইনফর্ম করে সেই ইনফরমেশন, ভিডিওর ইনফরমেশন সেই ব্যক্তির কাছে পৌঁছচ্ছে না। স্পেসিফিক উদাহরণ রয়েছে। ফিরোজা বেগম, কুচবিহার বাড়ি, ক্যান্সার আক্রান্তা, তার কাছে কোনো কমিউনিকেশন পৌঁছয়নি, নাম ডিলিট হয়ে গেছে, এক্সক্লুডেড ফ্রম ইরল ট্রাইব্যুনাল দ্বারা। তারপরে পরবর্তীতে সেই মামলা করার পরে মামলা চলাকালীন আবার রিসিডিউল হয়েছে, সেটা দেখিয়েছি যে দেখুন মামলা চলাকালীন আবার রিসিডিউল করেছে। কোনো ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে অ্যাজ সাচ সেরকম তৈরি হয়নি যার ফলে এই মামলাগুলো প্রপারলি নেওয়া যায়। ট্রাইব্যুনাল তো একটা, সেটাও তো একটা কোর্টের মতো ফাংশন করবে। সেখানে কজ লিস্ট তৈরি হবে, যে অর্ডার হবে সেই অর্ডার আপলোড হবে, সেখানে যার মামলা তাকে সামন করা হবে, তিনি আসবেন, তিনি তার সাপোর্টিভ ডকুমেন্ট দেখাবেন। তার কারণ যে সময় নাম ডিলিট হয়েছিল দিয়েছেন 10টা ডকুমেন্ট, তার মধ্যে 2টো ডকুমেন্ট হয়তো আপলোড করেছেন বা একটা ডকুমেন্ট আপলোড করেছেন, সেই ডকুমেন্টের সাপেক্ষেই বিচার হয়ে যাচ্ছে। কিভাবে এই পুরো পদ্ধতিটি হচ্ছে কেউ কিছু জানতে পারছেন না। আরো একজন বিচারপতি তিনি বাধ্য হলেন রেজিগনেশন দিতে। তিনি স্বাস্থ্যের গ্রাউন্ড দেখেছেন, যা খবরে প্রকাশ। কিন্তু এর আগে আর একজন বিচারপতি, প্রথম যিনি ট্রাইব্যুনালের রায় দিয়েছিলেন, টি.এস. শিবাগনাম সাহেব, অসাধারণ বিচারপতি। আমরা কলকাতা হাইকোর্টে তাকে প্রধান বিচারপতি হিসেবে পেয়েছি। তিনি রীতিমতো চেন্নাই থেকে উড়ে এসে ছুটির দিনে ট্রাইব্যুনাল বসিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি রায় দিয়েছেন, যার ফলে একজন এমএলএ হয়েছে। সেই মানুষ রেজিগনেশন দিয়েছে। আজকে আরেকজন বিচারপতি রেজিগনেশন দিলেন। প্যাথেটিক কন্ডিশন, যে কন্ডিশনের জন্য আজকে 34 লক্ষের অধিক মানুষ তারা হেল্পলেস, ক্লুলেস, তারা জানেন না তাদের ম্যাটার কবে যাবে। কলকাতা হাইকোর্টে কিছু জন রিট পিটিশন ফাইল করছেন, তার সাপেক্ষে বিচারপতি রায় দিচ্ছেন, হ্যাঁ এক্সপিডিশিয়াস হিয়ারিং করুন। কতজনকে দেবেন? যদি কালকে যদি 34 লক্ষ মানুষই চলে আসে, 34 লক্ষ মানুষের বিষয়টা তো একই জিনিস দাঁড়াবে। ফলে সপ্তাহের একদিন 20টা 30টা ম্যাটার রাখছেন, 30টা 35টা, সেইটুকুর হচ্ছে। অনেকগুলো অর্ডার হয়েছে, সেগুলোর হচ্ছে, সেইটুকু হচ্ছে যাদের প্রকৃত প্রয়োজন রয়েছে। কিন্তু তার বাইরে যেগুলো নিতে পাচ্ছেন, যে কি ক্রমে নেবেন, ট্রাইব্যুনালের লেখনাটা মানে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা বুঝতে চাইছেন না, অন্যান্য সংস্থারাও বুঝতে চাইছেন না যে এটা যদি ঠিক না করা যায় পশ্চিমবঙ্গের একটা বৃহৎ অংশের মানুষ তারা আজকে অসুবিধায়। এই মানুষগুলোর বেশিরভাগই ডকুমেন্ট রয়েছে। আজকে আমার চেম্বারে এসেছিলেন একজন মেডিকেল অফিসার, তিনি, তার নাম ডিলিট, তার
বাড়ির আরো কয়েকজনের নাম দিলেন এবং তিনি বললেন তার নিজের কাকার ছেলে, তিনি এই রাজ্যের একটি ব্লকের বিডিও, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। এই মানুষগুলো, আমি বিডিও বা ডাক্তারের কথা বলছি না, ভাবুন যে এই মানুষ যে একেবারে সমাজের প্রান্ত সীমার মানুষ, যে ওই 2 কিলো চাল রেশনে নিতে যায় বা চিনি নিতে যায়, এখন বোধহয় রেশনে চিনি দেওয়া হয় না, রেশনে চাল চিনি কারা নিতে যায়? সমাজের একেবারে প্রান্ত সীমার মানুষ ডিলিট হয়ে যাওয়ার জন্য মৌখিকভাবে বলছে তোমাকে রেশন দেওয়া হবে না। আজকে এসেছিলেন মামলা করতে, তিনি জমি কিনেছেন, মানিকতলায় বাড়ি, যার কাছ থেকে কিনেছেন, বয়স্ক মানুষ, মরে যাবেন হয়তো কিছুদিন পরে, যে কিনেছেন তার নাম ডিলিট হয়ে গেছে। তিনি তার সমস্ত ডকুমেন্ট কাগজপত্র তৈরি করে এনে এই যে কলকাতায় রাজভবনের অপোজিটে দেখবেন জমি রেজিস্ট্রি একটা অফিস আছে, মেন অফিস, সেখানে গেছেন, জমি রেজিস্ট্রি হয়নি। কি করবেন? বাধ্য হয়ে অন্য আত্মীয়ের নামে জমি রেজিস্ট্রি করিয়ে এনেছেন, তার কারণ ওই লোকটি যার কাছ থেকে জমি নিয়েছেন সে যদি মরে যায়, বাধ্য হয়েছেন জমি অন্য জনের নামে রেজিস্ট্রি করতে। সে এখন চিন্তায় আছে যদি ওই লোকটার জমিটা আমাকে না দেয়, তার নিজের আত্মীয়, কাছের আত্মীয়, তার এক শালিকার বর। এইভাবে যদি চলতে থাকে, এই মানুষগুলো কবে রিলিফ পাবেন? এই যে লাখো লাখো মানুষ, একটার পর একটা বিচারপতি বাধ্য হচ্ছেন ট্রাইব্যুনাল ছাড়তে। ট্রাইব্যুনালের ইনফ্রাস্ট্রাকচার কেউ বিল্ড আপ করার বিষয়ে কেউ কিছু বলছেন না। কিভাবে এতগুলো মানুষ তারা তাদের রিলিফ পাবেন? সবার সম্ভব না। মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, বীরভূম থেকে, দিনাজপুর থেকে কলকাতায় আসবেন। তারপরে যে আবার অন্যদিকে বিচারপতিরাও হেল্পলেস, তারা জানেন না যে কিভাবে সমানিং করবে। বিচারপতি কি বাড়িতে গিয়ে গিয়ে লোককে সমান করে আসবে? কোন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে যে ন্যাচারাল জাস্টিস কমপ্লাই করতে হবে, অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে। অপরচুনিটি অফ হিয়ারিং মানে কি? যে ব্যক্তির মামলা তাকে সামন করবেন, সামন করে তাকে ডাকবেন, ডাকার পরে তার নথি দেখবেন। যে সময় অ্যাপিল করা হয় সেই অ্যাপিলের সময় তো রেস্ট্রিকশন ক্রিয়েট করেছিলেন। অ্যাপিলের 1000 ক্যারেক্টারের মধ্যে অ্যাপিল করতে হবে। তো এখন 1000 ক্যারেক্টারের মধ্যে অ্যাপিল যদি কারোর না হয়, আজকে একটি মামলার কথা বলি। একজন মুসলিম মহিলা, সে একজন খ্রিস্টান ভদ্রলোককে বিয়ে করেছিলেন এবং সেই খ্রিস্টান ভদ্রলোক তিনি মারা যান। 2002 সালে এই মুসলিম মহিলা যে খ্রিস্টান ভদ্রলোককে বিয়ে করেছিলেন, 2002 সালে সেই খ্রিস্টান ভদ্রলোকের যে টাইটেল সেটা গ্রহণ করেছিলেন। মারা যাওয়ার পরে তিনি আবার পরের নামে ফিরে এসেছেন, তার পূর্বতন নামে। এই ফ্যাক্ট লিখতে গেলে 1000 ক্যারেক্টারের মধ্যে সম্ভব? তার নাম কি হবে? তার নাম আবার ডিলিট হবে। তাহলে প্রথমে গোড়ায় গলত করেছেন, গোড়ায় গলত করার পরে ডকুমেন্ট তো নেনই, উল্টা অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়ার কোনো প্রকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়। মানুষগুলো চিন্তায়, একটার পর একটা বিচারপতি রেজিগনেশন দিচ্ছেন। আমি বহুদিন থেকে বলে আসছি, ডেডিকেটেড ওয়েবসাইট, কজ লিস্ট, সমান, জেলায় ব্লক স্তরে ট্রাইব্যুনাল নামিয়ে নিয়ে যাওয়া, সবাই সাইলেন্ট। আমি জানি না কেন, এই সাইলেন্সের কারণ কি, এবং দুর্ভাগ্য এটা বলতে বাধ্য হচ্ছি যে কিছু রাজনৈতিক দল হয়তো কিছুটা কাজ করছে, বেশিরভাগ জনই সাইলেন্ট এই বিষয়ে। কলকাতা হাইকোর্টে আজকে জুলফিকার সাহেব, যিনি এমএলএ কংগ্রেসের, তিনি বিল করেছেন সুপ্রিম কোর্টের সামনে। অধীর রঞ্জন চৌধুরী সাহেব তিনি বিল করেছেন যে যাতে এই মামলাগুলো দ্রুততার সঙ্গে শুনানি হয়, টাইম বাউন্ড ম্যানারে হয়, ব্লক স্তরে যাতে ট্রাইব্যুনাল নামিয়ে নিয়ে যাওয়া যায়। মুর্শিদাবাদের মানুষ, যে যার
মানে দৈনিক আয় 200 টাকা, সে কি করে কলকাতায় আসবে যদি সামান করেও? কোনোদিন জীবনে কলকাতা আসেনি। তাহলে অল্টারনেটিভ অনলাইন প্ল্যাটফর্ম ভিসি মাধ্যমে, যাতে প্রপার অন্ততপক্ষে প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিসে তার ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করা, সেখানে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে তাকে কিভাবে ইনফর্ম করবে সেই বিষয়ে একটা ক্লিয়ার কাট একটা পাবলিক নোটিশ থাকা, একটা তো ইনফ্রাস্ট্রাকচার বিল্ড। সবাই ধোঁয়াশার মধ্যে, সবাই বিরক্ত। আজকে আনন্দবাজার ডিজিটাল একটা খবর করেছে, দেখবেন। আমি যে কথা অনেকদিন থেকে বলে এসেছি, ইচ অ্যান্ড এভরি ওয়ান ট্রাইব্যুনালে দৈনন্দিন যেভাবে বিচার, কারণ এরপর থেকে বেশি সম্ভব না, যে আর অর্ডার দিচ্ছেন সেই অর্ডারগুলো আপলোড হচ্ছে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কে রয়েছেন ট্রাইব্যুনালে? কি ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করেছেন? কিচ্ছু বিল্ড আপ করা হচ্ছে না। একটার পর একটা বিচারপতি তারা বাধ্য হচ্ছেন মানে ট্রাইব্যুনাল ছাড়তে। এই যখন অবস্থা, তখন সকলে সাইলেন্ট থাকছেন কি করে? এই মানুষগুলো যাবেন কোথায়? তো আমার দেশের মানুষ, শামসেরগঞ্জ থেকে শুরু করে, সুতি থেকে শুরু করে প্রতিটি ব্লকে, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, এইসব জায়গাকার বেশিরভাগ মানুষজনের নাম সব ডিলিট হয়ে গেছে। বুথের পর বুথ, কোনো বুথে 60%, কোনো বুথে 70%, কোনো বুথে 80% লোকের নাম ডিলিট। আর এই হারাম কতগুলো ওই জনপ্রতিনিধি হয়েছে, পাট চেটে বেড়াচ্ছে, এই খলিলুর আর এই আবু তাহের যেগুলো এই হারাম খরগুলো হয়েছে। সরি, মানে এগুলো মানে বলতে বাধ্য হচ্ছে। একটার মুখে একটা কথা নেই। এইগুলো জনপ্রতিনিধি, এদের নির্বাচিত করেন। এইরকম লোকজনকে নির্বাচিত করেন। এই হারাম খদ্দের জন্য আজকে এই অবস্থা। আর তার উপর ছিল এই আর একজন মহিলা, এই মমতা ব্যানার্জি, যে ডকুমেন্ট গুলো দিয়েছিল সেই ডকুমেন্ট গুলো কেন আপলোড হয়নি? কেন বিডিও অফিস থেকে, তোমার বিডিও অফিস তোমার ছিল, লোকে 10টা ডকুমেন্ট দিয়েছে, 10টা ডকুমেন্ট আপলোড করতে হতো, কোন রিলেভেন্ট ডকুমেন্ট আপলোডেড নেই। এর দায় কার? এই মানুষগুলোকে সবগুলোকে বিপদে ফেলে যাচ্ছে এই মমতা ব্যানার্জি আর এই হারামখোরগুলো। হারামখোরগুলো না নিজের বোঝে, না মানুষের বোঝে। এই হারামখোরদের জন্য আজকে এই অবস্থা হয়েছে। যারা নিজেদেরকে বিকিয়ে দিয়ে, মানুষ নিয়ে একটা কথা নেই, জনপ্রতিনিধি হয়েছে একটা শব্দ নেই, যে অন্যায় হচ্ছে বলার ক্ষমতা নেই, দম নেই। যেদিন হয়েছে সেদিন তারা ক্ষমতায় ছিল, কেন ডকুমেন্ট গুলো আপলোড করনি? গিয়ে বলতে পারোনি? একটা ডকুমেন্ট নেই, আপলোডেড নেই ঠিকঠাক। পাসপোর্ট দিয়েছে, পাসপোর্ট আপলোড নেই। জমির ডকুমেন্ট দিয়েছে, আপলোড নেই। যার যা রিলেভেন্ট ডকুমেন্ট ছিল দিয়েছে, কোনো কিছু আপলোড নেই। সব মানুষগুলো আজকে বিপদে। অনেকে লিখছেন মমতা নিজে থেকে ডকুমেন্ট আপলোড করতে দেয়নি। কোন দেয়নি, করেনি, কি করেছে ওরাই ভালো বলতে পারবে। অত্যন্ত দুর্ভাগ্য। এরা জনপ্রতিনিধি হয়েছে, এরা ক্ষমতায় ছিল, এখন দেখছেন ভোটের আগে সব ড্রামা করত, এসআইআর বিরোধী অবস্থান। ভোটের পরে কি হলো? একজন গিয়ে শামসেরগঞ্জে গিয়ে, সুতিতে গিয়ে, জঙ্গিপুরে গিয়ে, মুর্শিদাবাদে গিয়ে, লালবাগে গিয়ে, বা মালদাতে গিয়ে, বা বীরভূমে গিয়ে পড়ে আছেন। মানুষগুলো কি অবস্থায় আছে দেখে এসছেন না? ভোটে হেরে গেছি, চলো এবার সব ডিম খাওয়ার ভয়ে ঘরে ঢুকে পড়েছে।
বলার ক্ষমতা নেই যে এটা অন্যায় হচ্ছে। এত লক্ষ লক্ষ মানুষ বিপদে, ইনফ্রাস্ট্রাকচার নেই, বিচারপতিরা রেজিগনেশন দিচ্ছেন, আমি রাদার বলবো বাধ্য হচ্ছেন, ল্যান্ড রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, ল্যান্ড রেজিস্ট্রেশন হচ্ছে না, রেশন পাচ্ছে না। আপনি দেখেছেন আর রাজাগোপালের মতো মানুষ, টেলিগ্রাফের প্রাক্তন এডিটর, লাইভ নিউজ করেছে, আপনি সমস্ত লিডিং নিউজ পেপারে পেয়ে যাবেন। তার পাসপোর্ট রিনিউয়াল হলো না, মেয়ের বিয়েতে যেতে পারলো না আমেরিকায়। আমি এটা মানে তিনি হয়তো সমাজের উচ্চকোটির মানুষ, আমি শুধু উচ্চকোটির মানুষের সমস্যা বলছি না, আমি বোঝাতে চাইছি যে শুধু এই সমস্যা যে সমাজের একেবারে প্রান্তিক মানুষদের তা না, বিভিন্ন স্তরের মানুষ। আমি কলকাতা হাইকোর্টের একাধিক মামলা করেছি, কলকাতা হাইকোর্টে ব্যানার্জি টাইটেল, বিভিন্ন, শুধু মুসলিম না, মুসলিম, হিন্দু, সমাজের উচ্চকোটির মানুষ, নিম্ন প্রান্তিক মানুষ, সবাই ডিপ্রাইভড। তাদের দিনরাত চিন্তার ঘুম হচ্ছে না। শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা, চিকিৎসক, গবেষক, বিডিও, তারা যাদের নামও ডিলিট, সমাজের প্রান্ত সীমার মানুষের নামও ডিলিট। এখনো পর্যন্ত সকলেই ধোঁয়াশায়। ক্লিয়ারলি একটা ওয়েবসাইট তৈরি করতে কত টাকা লাগে? আমি বলছি যদি না থাকে ইনফ্রাস্ট্রাকচার, আমি যাবো, একটা ওয়েবসাইট তৈরি করুন, 3 ঘন্টার কাজ। যে কোনো পাড়ার 4 জন ছেলেকে দায়িত্ব দেবেন, ওয়েবসাইট বানিয়ে দেবে। তাতে যেমন অন্য 5টা ট্রাইব্যুনালে যেভাবে কজ লিস্ট তৈরি হয়, যেভাবে সেখানে ভিডিও লিঙ্ক থাকে অ্যাকর্ডিং টু দ্য অ্যাপিল নাম্বার অথবা অ্যাকর্ডিং টু দ্য ব্লক, বা অক্ষর ভিত্তিক, যে প্রথমে এ নামের গুলো নেবো, তারপর বি নামের নেব, সি নামের নেব, বা উল্টো করে নেব, বা জেড নাম থেকে শুরু করব। কিছু তো একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসওপি তৈরি হয়েছে, সেই এসওপি শুধুমাত্র ট্রাইব্যুনাল কনজামশনের জন্য, তার তো একটা পাবলিক নোটিশ থাকবে। যেগুলো ইনক্লুড হয়েছে তাদের অর্ডার নেই, যেগুলো এক্সক্লুড হয়েছে তাদের অর্ডার নেই। কোথা থেকে অর্ডার পাবেন? আগামী 15 বছর পরে যদি আবার এই এসআইআর হয়, তোমার নাম কি করে ইনক্লুড হলো? ডিলিট হয়ে যাওয়ার পরে কি দেখাবে? এই লিস্টে হ্যাঁ লিখছেন আইনজীবী আছে, অবশ্যই কলকাতা হাইকোর্টের আইনজীবী আছে, সবাই আছেন, সকলে রয়েছেন, কিন্তু সবাই নিশ্চুপ। আরে একটা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতে কত টাকা খরচা হয়? সদিচ্ছা থাকলে এর জন্য এত চিৎকার করতে হয়? আমি জানি না কেন, কোথায় লেখো না। আর কিছু মানুষের মানে মুখ থেকে ভয়ে বেরোচ্ছে না, নাকি সত্য বলতে ভয় পাচ্ছেন, নাকি অন্য কোনো কারণ? আর যেগুলো ওই আবু তাহের, খলিলুরের মতো যেগুলো আরাম করাতে, সেগুলোর কথা বাদ দিন। প্রথমে, এবং যথার্থই লিখেছেন যে প্রথমে এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন, তারপরে তাদের নোটিশ এলো, লজিক্যাল ডিসক্রিপেন্সি, জুডিশিয়াল অফিসার দ্বারা ডিলিটেড হয়ে গেল, জুডিশিয়াল অফিসারদের মুখ কেউ দেখলো না, সে নির্দেশ কেউ দেখলো না, ডিলিট লিস্টে নাম চলে এলো উইদাউট এনি রিজন। তারপরে হ্যাঁ নিশ্চিতভাবে কোনো নির্বাচনী প্রক্রিয়া 100% শুদ্ধ ভোটার লিস্ট তৈরি হয় না, কিন্তু তারপরে ট্রাইব্যুনাল তৈরি হলো। তারপর ট্রাইব্যুনালের এই মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার সেটা থাকবে না, একটার পর একটা বিচারপতি বাধ্য হবেন রেজিগনেশন দিতে, আর সবাই সাইলেন্টলি সেটা দেখবেন। এই ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতে কত টাকা খরচা হয়? একটা সদিচ্ছার অভাব। সদিচ্ছা থাকলে এটা সহজেই হয়ে যায়। অন্তত একটা বেসিক
ইনফ্রাস্ট্রাকচার তো থাকবে, একটা ট্রাইব্যুনাল সেটা ফাংশন করবে মানে একটা আদালতের মতো। সব কলকাতা হাইকোর্টের সব প্রাক্তন বিচারপতি, তাদের মিনিমাম ডিগনিটি নেই, সম্মান নেই। কয়েকজন স্টাফ দিয়ে কিন্তু সেই সামানিং করবে কি? তারা তো জুডিশিয়াল মাইন্ড নিয়ে বসেন। সেই মানুষগুলোকে তো যখন এই কাজটা অ্যাসাইন করা হয়েছে তখন সেই ইনফ্রাস্ট্রাকচার তো দিতে হবে, যে না ডেডিকেটেড ওয়েবসাইট আছে, বিচারপতি রায় দেবেন, বিচারপতি শুনবেন, মামলা শুনবেন বা মামলা দেখবেন, দেখে তারা রায় প্রদান করবেন, নির্দেশ দেবেন। কিন্তু সেই নির্দেশ কিভাবে আপলোড হবে, কিভাবে সামান করা হবে, এগুলো এই ইনফ্রাস্ট্রাকচার তো বিল্ড আপ করতে হবে। এবং সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকার জন্য আজকে একটার পর একটা বিচারপতি বাধ্য হচ্ছে। হ্যাঁ, কিছু এই কলকাতা হাইকোর্টে কিছু মামলা করেছে, সেই মামলা সাপেক্ষে নির্দেশ পেয়েছেন, সেগুলো হয়েছে। সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট নেয়নি, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন প্রথমের দিকে 24/4 সুপ্রিম কোর্ট বললো যে না, ডে টু ডে বেসিসে কলকাতা হাইকোর্ট দেখবে। তারপরে আজকে শুনছি আবার একজন বিচারপতি তিনি আবার রেজিগনেশন দিয়েছেন। এত মানুষ অসুবিধায়, আর কিছু মানুষ তারা চুপচাপ, মানে আপনাদের জনপ্রতিনিধি হয়ে তারা চুপচাপ বাড়িতে বসে আছেন, বা দিল্লিতে গিয়ে কার পায়ে পড়লে পিঠ বাঁচবে সেই করে বেড়াচ্ছেন, পায়ে পড়ে বেড়াচ্ছেন নির্লজ্জের মতো, নির্লজ্জগুলো।